স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের তো কোনোভাবেই সেটি বিশ্বাস হয় না। এটি আমরা গত কয়েক বছর ধরে আমরা একে বলে আসছি এবং আপনি দেখেছেন যে গতকাল চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু এটি প্রচার হচ্ছে যে শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে তিনি হেনস্থার শিকার করেছে, কিন্তু শিবির এটাকে কোনোভাবে স্বীকার করছে না। বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা 5 তারিখে এই প্রথম আমরা দেখেছি এবং এই হামলার মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির কায়েম শুরু করেছে এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক্যালও হয়েছে, তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালও তারা এটা শুরু করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ে বট আইডি থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এটি করে থাকে। এবং তার বিপরীতে আপনি দেখেছেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে একটি স্মরণকালের একটি বড় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হয়েছে সেটি নিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে চট্টগ্রামের ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য। আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই, শিবির 5 তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসের দখলদারিত্বের রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের উপর হামলা করে। এবং আপনি আরেকটি ঘটনা আমরা সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার একজন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার তিনি অনুমোদন দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থা যে নারী কর্মীদেরকে কেউ না চিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঠিকই তাদেরকে ছিলেন। এটি আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে এবং ক্যাম্পাসে শিবিরকে স্টাবলিশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অপরিসীম ভূমিকা রাখছেন বলে আমাদের সেটি মনে হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সবগুলো সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বরিশাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকালও সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের 5ম ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়, যা আগামী 3রা জুন রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে। সব দল নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় একটি রাজনৈতিক দল। তবে এবছর নির্বাচন করতে গেলে তাড়াহুড়া করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে নিক্কি ফোরামের ফিউচার অব এশিয়ার 30তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের পর প্রশ্নোত্তরে তিনি শেখ হাসিনা ভুল পন্থায় দেশ চালিয়েছে বলেও মন্তব্য করেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর শুরু হয় নানা ধাপের সংস্কারের উদ্যোগ। একই সাথে আলোচনায় আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়ও। সরকার প্রধান বারবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলে আসছেন। এই অবস্থায় জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল নিক্কেই ফোরামের 30তম সম্মেলন। উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রশ্নোত্তরে তিনি জুলাই আগস্টের গণহত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনার নানা অনিয়মের কথা তুলে ধরেন।
বিগত দিনগুলোতে হাসিনা সরকার ভুল পন্থায় দেশ চালিয়েছে, যার পুনরাবৃত্তি আমরা আর করতে চাই না। তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আগে প্রয়োজন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আমাদের রাজনৈতিক কোনো অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টা জানান, একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, কিন্তু সেটি অনেক তাড়াহুড়ার ব্যাপার। নিক্কেই ফোরামের আলোচনায় অংশ নিয়ে একটি নতুন পৃথিবী গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তড়িঘড়ি করে নির্বাচন নয়, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপানের টোকিওতে এসে নিক্কেই ফোরামে এমন তথ্যই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, ক্ষমতায় থাকার কোনো রাজনৈতিক অভিলাষ নয়, বরং নির্বাচনের পর একটি গণতান্ত্রিক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, টোকিও, জাপান। আগামী বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ছে। চলতি অর্থবছরে পুরুষের করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা আর প্রবীণ ও নারীদের 4 লাখ রয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, এবার এই করমুক্ত আয়সীমা বাড়বে। মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষের জীবনকে স্বস্তি দিতে বিভিন্ন মহল থেকে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ওঠে। তাই ধনীদের ওপর কর বাড়িয়ে মধ্যবিত্তকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। বিভিন্ন নাগরিক সেবায় কর শনাক্তকরণ নম্বর তথা টিআইএন জমা দেওয়া বাধ্যতামূলক করার পর গত কয়েক বছরে দেশে টিআইএনধারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে টিআইএনধারীর সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন দাখিল করে অর্ধেকেরও কম। চলতি 2024-25 অর্থ বছরে বাজেটে পুরুষের জন্য বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত আর নারীদের জন্য 4 লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত সুবিধা দেয়া হয়েছে। ব্যক্তির আয়ের উপর নির্ভর করে 7টি স্ল্যাবে এই সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বাজেটে। তবে বছর জুড়ে চড়া মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয়ের চাপে নাকাল সাধারণ মানুষ। তাই ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সেইটি অ্যাডজাস্ট করার কথা বলা হচ্ছে, এমনকি তার থেকে বেশি করা হবে বলে বলা হচ্ছে 20% হারে। কিন্তু সাধারণ যে যারা রয়েছেন সরকারি খাতের বাইরে, তাদের কিন্তু সেইভাবে আয় বৃদ্ধি ঘটে না, বরঞ্চ প্রকৃত আয় কমে যায়। সুতরাং সেই দিক থেকে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করলে শুধু সরকারি না, বেসরকারি খাতে বা যারা করজালের ভিতরে রয়েছেন তাদের সুবিধা হয়। এনবিআর কর্মকর্তারা বলছেন, এবার কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এতে বিরাট সংখ্যক করদাতা করজালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে অন্য জায়গায় কর হার বাড়িয়ে তা সমন্বয় করা হবে। ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবিকে সমন্বয় করতে ধনীদের উপর কর বাড়ানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। বিভিন্ন স্ল্যাবের মাধ্যমে একেবারে উচ্চ আয় যারা রয়েছে, যারা অতি ধনী যারা রয়েছে, তাদের উপরে উচ্চ হারে কর দেওয়া এবং মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেওয়ার যে ব্যাপারটা, সেই কাজটা করাটা জরুরি। একই সাথে ব্যক্তি করমুক্ত আয়সীমা নির্ধারণে স্ল্যাবের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ বাহিনীর মহড়া চলছে। সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে মহড়ায় জানাবেন? এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এইখানে এই মুহূর্তে মহড়া চলছে, অর্থাৎ একটি বিমান এসেছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে এই বিমানে বোমা রয়েছে এবং এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজন তারা এই মুহূর্তে তারা পুরো বিমানটিকে আসলে ঘিরে ফেলেছেন। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই বিমানে যারা যাত্রী রয়েছে তাদেরকে তারা উদ্ধার করবেন। মূলত এটি একটি মহড়া এবং এই মহড়ার মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে অনুশীলন, এই অনুশীলনের মধ্য দিয়ে যারা বিমান কর্তৃপক্ষ তাদের যে স্কিলনেসটা আরও বাড়বে, তারা বলছেন। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা তারা এখানে বিভিন্ন কাজ করছেন, অর্থাৎ তারা এই বিমান থেকে যারা যাত্রী রয়েছেন তাদেরকে উদ্ধারের পর তারা কিভাবে এই বিমানে যারা যাত্রী রয়েছেন তাদেরকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বিভিন্ন টিম এবং
আপনারা দেখছেন এখানে যারা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী যারা সদস্য, তারা এই মুহূর্তে পুরো বিমানটিকে তারা আপনি ঘিরে ফেলেছেন। যেহেতু তাদের কাছে খবর রয়েছে যে এখানে একটি বোমা রাখা হয়েছে, তারা একটু পরেই এই বিমানে প্রবেশ করবেন এবং সেই বোম ডিসপোজাল যে ইউনিট, তারা সেই বোমাটিকে তারা নিষ্ক্রিয় করার পর সেখানে যারা যাত্রী রয়েছে তাদেরকে তারা রেস্কিউ করবেন। মূলত এটি ছিল একটা মহড়া, এবং প্রতি বছর এই মহড়া আপনার হয়, এবং আজকেও এটি একটু আগে আরম্ভ হয়েছে। মূলত এই মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সিএমপি, পুলিশ সহ ঊর্ধ্বতন বিভিন্ন সংস্থার কর্মকর্তা তারা এখানে রয়েছেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে এই মহড়াটি চলছে, এইটি শেষ হতে প্রায় আরও আধা ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদ আপনাকে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ উদযাপন করবে দিনটি। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ। সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর হবে শান্তিরক্ষী দৌড়। পরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। বর্তমানে 10টি দেশে বাংলাদেশের 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে, যার মধ্যে রয়েছে 444 জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট 118 জন শান্তিরক্ষী হয়েছেন। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। আদেশে বলা হয়, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ করে আদালত জানায়, মার্কিন অর্থনীতি সুরক্ষার জন্য প্রেসিডেন্ট জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করতে পারেন না। আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।